দর্শক আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে সায়েন্স ল্যাবের সামনে রাস্তা অবরোধ, বিচ্ছিন্নভাবে আরো কয়েকটি স্থানে শিক্ষার্থীদের কর্মসূচি। কুমিল্লায় প্যানেল মেয়র সহ দুজন খুনের ঘটনায় মামলা হয়নি এখনো, কারণ নিশ্চিত নয় স্বজনরা। জানাজা শেষে বাদ জোহর দাফন। পদ হারানোর শঙ্কায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, মেয়াদের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন আগের নগরপিতা। উন্নয়ন বঞ্চিত নগরবাসী। উন্নতিটা শুরু হলো, সেটা কিন্তু তেমন সাফল্য আসে নাই বা সেভাবে বাস্তবায়ন হয় নাই এবং এখনো না হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আগামী বছর থেকেই দেশেই করোনা টিকার উৎপাদন শুরু হবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বঙ্গবন্ধু হাইটেক পার্কে কাজ শুরু করেছে নোকিয়া সহ বিশ্বখ্যাত কোম্পানি। দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের ডিজিটাল ডিভাইস। রাজধানী থেকে 13,000 পিস অক্সিমরফিন মাদক জব্দ। কক্সবাজারের দুর্গম পাহাড়ে পুঁতে রাখা অস্ত্র, গুলি উদ্ধার। ক্রিসমাসের 1 মাস বাকি থাকলেও পশ্চিমা দেশগুলোতে উৎসবের আমেজ শুরু। বড় বড় পর্যটন শহরে দর্শনার্থী টানার হিড়িক। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। গণপরিবহনের নারীর নিরাপত্তা নিশ্চিত বাসে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ জানাচ্ছে তারা। এক সময় শিক্ষার্থীরা হাফ ভাড়া কার্যকরে বিআরটিএ সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, হাফ ভাড়া দিতে গেলে শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয়া সহ খারাপ ব্যবহার করা হচ্ছে। রোববার বদরুন্নেসা কলেজের এক ছাত্রী হাফ ভাড়া দেয়ায় তাকে ধর্ষণের হুমকি দেয় ঠিকানা পরিবহনের চালক ও হেলপার। যদিও পরে অভিযুক্তদের নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিত, হাফ পাস এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। যে আমাদের দুইটা দাবি, তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে সকল গণপরিবহনে সকল শিক্ষার্থীর জন্য প্রজ্ঞাপন দিয়ে হাফ পাস নিশ্চিত করতে হবে। 2 নম্বর আমরা দাবি বলছি সকল গণপরিবহনে ছাত্রী এবং নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। দর্শক, এই মুহূর্তে যেতে চাই রাজধানীর সায়েন্স ল্যাবে। সেখান থেকে আমাদের সহকর্মী শাকিল হাসান যুক্ত হচ্ছেন। সেখানে মূলত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। শাকিল, আপনি যেখানে রয়েছেন সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন তেমনটি আমরা জানলাম। এখন আসলে কি হচ্ছে সেখানে এবং তাদের দাবিগুলো কি মূলত? শিক্ষার্থীরা তাদের হাফ পাস ভাড়া নির্ধারণ করার দাবিতে গত কয়েকদিন ধরে তারা যে আন্দোলন সংগ্রাম করছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে দুপুর 12টার পর থেকে তারা এই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে, এই মোড়ের ঠিক কেন্দ্রস্থলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এখানে 7 কলেজের শিক্ষার্থীরা আছেন এই সায়েন্স ল্যাব মোড়ের দুই পাশের দুটি বড় শিক্ষা প্রতিষ্ঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা সিটি কলেজ, এবং আশেপাশের আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসছেন। এবং তারা যে মূল দাবিগুলো তুলছেন সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের সারা বাংলাদেশে সব ধরনের গণপরিবহনে হাফ পাস নির্ধারণ করতে হবে এবং সেটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে, যেন শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সব জায়গায় গণপরিবহনে এই সুবিধাটি পেতে পারেন। তাদের পরবর্তী দাবিটি হচ্ছে গণপরিবহনে বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ যে ঘটনা নিয়ে এইবারের শিক্ষার্থীদের এই আন্দোলনের সূত্রপাত, সেটি হচ্ছে একজন নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়া। বদরুন্নেসা মহিলা কলেজের একজন শিক্ষার্থীকে বাসের চালক এবং হেল্পার যে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়েছিল, তার জের ধরে কিন্তু এবারকার আন্দোলনের সূত্রপাত। এবং তারা শিক্ষার্থীরা বলছেন যে গত 2018 সালে
নিরাপদ সড়ক চা আন্দোলনের যে ধারাগুলো ছিল, দাবিগুলো ছিল, সেই দাবিতেও কিন্তু শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণ করার দাবিটি উল্লেখ ছিল, যদিও সেটি পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। এবং শিক্ষার্থীদের ক্ষোভের জায়গাটি এখানেই যে এর আগের বার আন্দোলনেও এই দাবিটি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও সেটি কার্যকর হয়নি, এবং যার ফলশ্রুতিতে এবারও শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নামতে হয়েছে, অবরোধ করতে হচ্ছে এবং আন্দোলন করতে হচ্ছে, দাবি জানাতে হচ্ছে। এবং আজকের এই অবরোধের ফলে কিন্তু ঢাকা কলেজ থেকে যে সমস্ত গাড়ি সায়েন্স ল্যাবের দিকে আসছে, তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে বাধাগ্রস্ত হচ্ছে, যদিও শিক্ষার্থীরা এখন বেশ কিছু সব গাড়িগুলোকে এক পাশ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা মোড়ের ঠিক কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছেন, যদিও পুলিশ চারপাশে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত বিশৃঙ্খল কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। নিশ্চয়ই, তবে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং সেটি নিয়ে প্রশাসন কোনো ধরনের আশ্বাস দিয়েছে কিনা সেটি নিশ্চয়ই আপনার পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জেনে নেব। কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 2 জন নিহতের ঘটনায় এখনও কেউ আটক হয়নি, মামলাও হয়নি এখন পর্যন্ত। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের গ্রেফতার চলছে অভিযান। দুপুরে কাউন্সিলর মোহাম্মদ সোহেলের জানাজা অনুষ্ঠিত হবে, এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় ওয়ার্ডবাসী। গতকাল বিকেল 4টার দিকে কালো পোশাক ও হেলমেট পরা একদল আততায়ী নগরীর পাথুরিয়াপাড়ায় অফিসে ঢুকে গুলি করে তাকে। এতে 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরিপদ দাস সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাউন্সিলর সোহেল ও হরিপদ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে। তদন্ত কিভাবে আগাচ্ছে সেটা তদন্তের সাথে আসলে আমরা বলতে পারছি না এই মুহূর্তে। দর্শক, যেতে চাই কুমিল্লায়, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, মামলার প্রক্রিয়া আসলে কতদূর আগালো এবং সেখানে এখন কি ধরনের পরিস্থিতি রয়েছে আমাদেরকে জানাবেন। রেজা, কুমিল্লা নগরের এটা 17 নম্বর ওয়ার্ড। এখানে গতকালকের যে ঘটনায় কাউন্সিলর সোহেল এবং হরিপদ দাস 2 জন মৃত্যুবরণ করেন, তাদের মরদেহ কিছুক্ষণ আগে এলাকায় নিয়ে আসা হয়েছে। তো এখন তাদের সৎকারের কাজ, হরিপদ দাসের মরদেহ তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য, এবং কাউন্সিলর সোহেলের মরদেহ তার পরিবারের কাছে তার বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার পরিবার এবং স্বজনরা তাকে বিদায় জানান এবং তার মরদেহটি তার কার্যালয়ের পাশে ঈদগাহের মাঠে রাখা হয়েছে। পাথুরিয়াপাড়া যেখানে ঘটনাস্থল, গতকালকে যে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় 6 জন গুলিবিদ্ধ হয়ে আমরা জানিয়েছি যে, এবং সেখানে এই এলাকার কাউন্সিলর 17 ওয়ার্ড কাউন্সিলর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 2 জন মৃত্যুবরণ করেন। তো আহত রয়েছেন আরো 4 জন। আর এই ঘটনায় পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে যারা ঘটনায় সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করার কাজ চলছে এবং তারা অস্ত্রধারী সন্ত্রাসী এবং তারা কারা এ ব্যাপারে তাদের খোঁজ করার জন্য ইতিমধ্যে অত্র এলাকার সিসিটিভি ফুটেজ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সেগুলো নিয়ে কাজ করছেন। এবং আরেকটি বিষয় যে এখানে তার মৃত্যুর পর এলাকার জনগণ খুব ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং কিছুক্ষণ আগেও তারা কিন্তু নারীরা এখানে বিক্ষোভ মিছিল বের করেন এবং ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। কিছুক্ষণ পর এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর। তো সেখানে কিন্তু আশেপাশের এলাকা থেকে মানুষজন আসছেন। নিশ্চয়ই খালেদ সাইফুল্লাহ, আমরা সেই তথ্যগুলো আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নিতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে গাজীপুরবাসী। সিটি কর্পোরেশনের 8 বছর পরও শহরের উন্নতির ছোঁয়া লাগেনি বহু এলাকায়। নেই চলাচলের সড়ক, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ কিংবা বর্জ্য ব্যবস্থাপনা। প্রথম মেয়র বেশিরভাগ সময় ছিলেন কারাগারে, পরের মেয়রও পদ হারানোর শঙ্কায়। উন্নয়নের স্বার্থে রাজনীতির আধিপত্যমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুখে বলে বিশ্বাস করাতে হবে এটি শহরের সড়ক। সিটি কর্পোরেশনের বাসিন্দাদের চলতে হয় কাঁচা সড়কে ধুলার সাগর পাড়ি দিয়ে। ইটাহাটার শিশু থেকে বৃদ্ধ সবার নিত্যদিনের যাত্রাপথ। সামান্য বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ। এই জায়গায় বসতে পারিনি, এর জন্য দিতে হয় প্রতিদিন, নইলে অনেক ধুলাবালি শরীরে লাগে, শ্বাস নিতেও কষ্ট হয়ে যায়। রুটটা অনেক দিন ধরে খারাপ অবস্থা,
ভালো, এই যে অনেক শীতকাল আসতেছে বালুর জন্য তাহা জানা অনুপকার হয় ধুলাবালিতে, আর গাড়ি রাস্তা পেলা না, গাড়ি গরু ভেঙে যায়, যাত্রী কষ্ট পায়। আমি এখানে প্রায় 8 বছর ধরে এখানে, আমি এরকমই দেখতেছি, মানে রাস্তাঘাট খুবই বেহাল অবস্থা। গাজীপুর সিটি কর্পোরেশন হয় 2013 সালে। এতদিনেও গড়ে ওঠেনি সুপেয় পানির ব্যবস্থা। নিজ নিজ পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করেছেন বাড়িওয়ালারা। মহাসড়কের বাইরে ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন নেই। বর্জ্য ব্যবস্থাপনা বলতে সপ্তাহে একদিন লোক আসে ময়লা নিতে। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলা দায়। সিটি মধ্যে আসি, ট্যাক্স ব্যাট সবই নেই, পরিপূর্ণ সবই পাই নিতেছে, কিন্তু আসলে সুবিধা কোনোটাই না। সিটি কর্পোরেশনের কোনো লোক আইসে আমাদের ময়লা নেয় না। পচে দুর্গন্ধ সৃষ্টি হয়, এলাকাতে আমরা চলাফেরা করতে পারি না ঠিকভাবে। সাপ্লাই মানে সামাসিবলের যে পানি, এইটা আমরা পারিবারিক সবাই গেড়ে নিছে। সিটির কি সুবিধা পাইলাম? আমি তো দেখি না কোনো সুবিধা পাইলাম। প্রথম মেয়র বিএনপি নেতা আব্দুল মান্নানের 5 বছর মেয়াদের বেশিটাই কেটেছে কারাগারে। 2018 সালে আওয়ামী লীগের প্রতীকে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। অনেকেই ধরে নিয়েছেন তার বিদায় এখন সময়ের ব্যাপার। দুইজন মেয়রের আমলেই কিন্তু আমরা গাজীপুর ওই উন্নতিটা শুরু হলো, সেটার কিন্তু তেমন সাফল্য আসে নাই বা সেভাবে বাস্তবায়ন হয় নাই, এবং এখনও না হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই অধ্যাপকের মতে স্থানীয় সরকারে রাজনীতির আধিপত্য বাধা হয়ে দাঁড়ায় তৃণমূলের উন্নয়নে। স্থানীয় সরকার হিসেবে তো গাজীপুর সিটি কর্পোরেশন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে রাজনৈতিক ব্যাপারটাকে সেখানে আমি মনে করি যে রয়ে গেছে, এবং রাজনৈতিক যদি সেখানে কোনো ব্যাপার থাকে, রাজনীতির ঊর্ধ্বে যাতে উন্নয়নটাকে প্রাধান্য দেওয়া হয়, এটা আমি প্রত্যাশা করি। দল থেকে শুক্রবার বহিষ্কার করার পর শনিবার ও রোববার সিটি কর্পোরেশন অফিসে যাননি জাহাঙ্গীর আলম। রাজনীতির বর্তমান বাস্তবতা কিংবা এই অঞ্চলের নগরবাসীর ভাগ্য, পেছনের কারণ যাই হোক না কেন, বরাবরই ক্ষমতাহীন নগর পিতার শাসনে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন। দিন শেষে এই অঞ্চলের উন্নয়নের জন্য যা একটি বড় বাধা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, গাজীপুর, ঢাকা। ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে ঢাকার ধামরাইয়ে নবনির্বাচিত এক ইউপি চেয়ারম্যান সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ব্যবসায়ী ইসরাফিলের অভিযোগ, বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান মুজিবুর রহমান তাকে বাসা থেকে ডেকে নেয়। পরে 15 থেকে 20 জন মিলে তাকে বেঁধে নির্যাতন চালায়। এক পর্যায়ে ইসরাফিল অচেতন হয়ে পড়লে মৃত ভেবে চেয়ারম্যান তার লোকজন নিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা করলে পুলিশ চেয়ারম্যান মুজিবুর রহমান সহ 11 জনকে গ্রেফতার করেছে। আগামী বছর থেকেই দেশেই করোনার টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর ডিআরইউতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। সালমান এফ রহমান জানিয়েছেন, এরই মধ্যে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো 4 থেকে 6 সপ্তাহের মধ্যে প্রস্তুতি শেষ করবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আরেক উৎপাদক প্রতিষ্ঠান ইনসেপ্টা টিকা উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। খুব শীঘ্রই তারা উৎপাদন শুরু করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানিয়েছেন, টিকা উৎপাদন শুরু হলে সরবরাহ ঘাটতি কমে যাবে। তারা উদ্যোগ নিয়েছিল তারা টিকার প্রোডাকশন করার জন্য একটা ফ্যাসিলিটি বানাইতে, সেটাও কিন্তু আপনার আমার মনে হয় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আমাদের ফ্যাসিলিটিটাও একদম সম্পূর্ণ হয়ে যাবে। এখন তারপরে আমরা কথা বলতেছি বিভিন্ন আন্তর্জাতিক টিকা কোম্পানিদের সাথে কথা বলছি। দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের ডিজিটাল ডিভাইস। বঙ্গবন্ধু হাইটেক পার্কে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে নোকিয়ার মতো প্রতিষ্ঠানগুলো। চীনা প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক এই হাইটেক পার্কে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট নিয়েও কাজ করছে। কালিয়াকৈরে অবস্থিত এই হাইটেক সিটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। বিস্তারিত থাকছে তানভীর মৌসুমের রিপোর্টে। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আইটি খাতটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। প্রযুক্তি খাতে স্বনির্ভর হওয়ার শেখ হাসিনার স্বপ্ন ধীরে ধীরে মেলছে ডানা। 2010 সালে কালিয়াকৈরে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বঙ্গবন্ধু হাইটেক পার্ক। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে নোকিয়া হ্যান্ডসেট তৈরির কাজ। মেড ইন বাংলাদেশ লেখাটি শোভা পাবে এবার নোকিয়ার বিভিন্ন মোবাইল ডিভাইসে। একজন বিদেশি বিনিয়োগকারী দেশি বিনিয়োগকারীর জন্য যে তার ক্যাশ ব্যাক করার যে সুবিধা, সেই সুবিধাগুলো এখানে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের ট্যাক্স রিবেট করা আছে।
যুক্তরাজ্যের ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ হাইটেক পার্কে গড়ে তুলেছে কারখানা। এখানে 2.5 লাখ হ্যান্ডসেট উৎপাদন করছে নোকিয়া। তবে সামনের বছরই সক্ষমতা বাড়বে বহুগুণে। নোকিয়া ফোনটা বাংলাদেশে অ্যাসেম্বল করতে পেরে আমরা এখন প্রাউড ফিল করি এবং আমরা প্রাউডলি এখানে লিখতে পারি মেড ইন বাংলাদেশ। নোকিয়ার ফিচার ফোন থেকে শুরু করে অপটিক্যাল ফাইবার তৈরি, এমনকি জীবন রক্ষাকারী প্লাজমা নিয়েও কাজ হচ্ছে এই বঙ্গবন্ধু হাইটেক পার্কে। দিন বদলের সনদ, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সুদূর প্রসারী ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না। আইসিটি প্রতিমন্ত্রী জানালেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কেই গড়ে তোলা হবে বিশ্বমানের সাইবার মনিটরিং সেল। এখন আমরা একটা বিশাল আকারে একটা সেন্ট্রাল সাইবার অপারেশন কন্ট্রোল রুম আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক সিটিতে স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে একটা বিশ্বমানের একটা সাইবার মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সক রুম থাকবে। সেখানে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, গাজীপুর। বাড়ছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ। সরকারের ফাস্ট ট্র্যাক এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়ছে আরও প্রায় 16,000 কোটি টাকা। মূল চ্যানেল, জেটি, ভূমি উন্নয়ন ও বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম ছাড়াও 7 খাতে বাড়ছে ব্যয় বরাদ্দ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে এই সংশোধনী প্রস্তাবটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় সভাপতিত্ব করছেন। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের পর কেটে গেছে 7 বছর। এ পর্যন্ত ওই প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি 44.5%। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত এই প্রকল্প বাস্তবায়নে অনুমোদিত ব্যয় 35,984 কোটি টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সংস্থা জাইকা দিচ্ছে সিংহভাগ অর্থ। বৈঠকে অনুমোদনের জন্য তোলা হয়েছে আরও 9টি প্রকল্প। সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং 2020-21 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে 2020-21 সালে শান্তিকালীন সময়ে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 6 জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক দেওয়া হয় 20 জনকে। পদক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সরকার ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি ছাড়াও অনুষ্ঠানে ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী সংগঠিত হয়ে কেবল কলেবরেই বৃদ্ধি পায়নি, সেই সাথে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সমস্ত উন্নয়ন আধুনিকায়নের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন 21.75% পরীক্ষার্থী। দুপুরের সংবাদ সম্মেলনে উপাচার্য ডক্টর আখতারুজ্জামান জানিয়েছেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষভাবে। দ্রুততম সময়ে ক্লাস শুরুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপাচার্য। গ ইউনিটের পরীক্ষার সর্বমোট 5,079 জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তি হতে পারবেন 1,250 জন। এবার গ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সমীর আবির। যত দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে, ডিন সাহেব বলেছেন, তত দ্রুত তিনি ক্লাস কার্যক্রম শুরু করে দেবেন এবং ক্লাস কার্যক্রম শুরু করার পরে লস রিকভারি যে প্ল্যান আছে আমাদের, ক্ষতি পোষানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসরণ করলে হয়তো 1.5 বছরের মাথায় বোধহয় সময়টা আপনার সাশ্রয় ঘটে যাবে। 2018 সালের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা। সকালে রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারের সামনে মানববন্ধন করে তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জমায়েত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তারা সরে যায়। বক্তারা বলেন, পরীক্ষায় উত্তীর্ণ 55,000 পরীক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত নিয়োগ পেয়েছে 18,000। লিখিত মৌখিক পরীক্ষায় পাশ করার পরেও চাকরি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, মুজিব বর্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ করবেন এবং উচ্চশিক্ষিত বেকারদের বেকারত্ব দূর করবেন। কোন কারণে আমলাতান্ত্রিক জটিলতা আমাদের প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে না তা আমরা জানি না। আমাদের দাবি অতি দ্রুত এই মুজিব বর্ষ শেষ হবার পূর্বেই, অর্থাৎ বিজয় দিবসের পূর্বেই যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়টিকে দেখেন। নেই কোনো দুর্যোগ বা প্রলয় তাণ্ডব, কোনো কারণ ছাড়াই মাটির নিচে দেবে গেছে 35টি বাড়ি।
চাঁপাইনবাবগঞ্জে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কী কারণে এমনটি ঘটেছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না প্রশাসন। প্রথম দেখায় প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধে বিধ্বস্ত কোনো জনপদ মনে হতে পারে, কিন্তু এসব কিছুই ঘটেনি কানসাটের জহুরপুর গ্রামে। কোথাও মাটি দেবে গেছে, কোথাও হুড়মুড় করে ধসে গেছে দালান। পাগলাদারা ক্যানেল ঘেঁষা জেলে পল্লী আর পাশের গ্রামের প্রায় ৩৫টি বাড়ি হঠাৎই ভেঙে পড়েছে। কয়েকদিনের ব্যবধানে পাকা বাড়িগুলো রীতিমতো ধ্বংসস্তূপ। কিন্তু কিভাবে? সকালবেলা দেখছি যে আপনার হালকা হালকা ফাটছে। আমি পাশে বাড়িকে বলছি যে মামি আপনাদের বাড়িতে ফাটলো, আমারও যে ফাটন ধরে গেছে আর ঘরের মেঝে বসে গেছে। হঠাৎ করে বসেছে, তখন আস্তে আস্তে বসতে নিচ দিকে ঢুকে দিয়েছে। এক করতে করতে ধরেন এখন ৩০-৩৫টা বাড়ি সব ভেঙে চুরে মানে গুড়িয়ে গেছে আর কি, নিচে বসে গেছে। আমরা এলাকাবাসী বা আশেপাশের গ্রামবাসী সব আমরা কিছু বুঝতে পারছি না এই কারণটা কি। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এমন ঘটনাকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। তবে ক্যানেলের পানি শূন্যতার বিষয়টিকে আকস্মিক দুর্যোগের কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। ডাঁড়াটাতে পানি নাই, তো সেই জন্য আপনার পানি থাকলে তো পানিটাতে মাটিটাকে ফুলিয়ে রাখে, কিন্তু পানিটা না থাকাতে এই মাটিটা ভার হয়ে গেছে এই সাইডটা, ওই জন্য বসে গিয়েছে। এই বাড়িঘরগুলা এই জেলেদের পক্ষে সম্ভব নয় যে আমরা আর এই নির্মাণ করার। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যে বাড়িঘরগুলো ভেঙে গেছে ওগুলো সরানোর পরে আমরা বুঝতে পারবো যে ওখানকার মাটির কন্ডিশন কেমন। যদি সম্ভাবনা থাকে যে আরও ভাঙার, তখন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো এটা কিভাবে এটা রক্ষা করা যায়। ক্ষতিগ্রস্তদের আপাতত মাথা গোঁজার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন। তাদের অনেকেই ওইখানে যারা ছিল তারা বলেছে ভূমিহীন, তাদেরকে আমরা কিভাবে পুনর্বাসন করা যায় আমাদের সরকারি জায়গায়, আমাদের যে সরকারি বাড়ি আছে আমরা চেষ্টা করছি, তাদের তালিকা তৈরি করা হয়েছে। আমরা আশা করি 1 সপ্তাহের ভিতরে তাদেরকে যে বাড়ি আছে আশেপাশে সেখানে আমরা তাদেরকে রাখতে সক্ষম হব। গত সপ্তাহ থেকে হঠাৎই চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিভিন্ন এলাকার বাড়িঘরে ফাটল দেখা দেয়, সেই সাথে মাটি দেবে যেতে শুরু করে কয়েকটি জায়গায়। আমিন বাবু, যমুনা নিউজ। রাজধানীর কোতোয়ালি ও ধানমন্ডি এলাকা থেকে 13,000 পিস অক্সিমরফিন সহ 2 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাজধানীর বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে এই সমস্ত জিনিস উদ্ধার করেছে ডিবি পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় 2 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2,000 পিস অক্সিমরফিন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আরও 11,000 পিস অক্সিমরফিন জব্দ করা হয়েছে। অক্সিমরফিন একটি ইউফোরিক ড্রাগ যা তীব্র ব্যথানাশক হিসেবে কাজ করে। এটি ব্যবহারে মস্তিষ্কে প্রচণ্ড আনন্দ অনুভূতি তৈরি হয়। অনুমতি ছাড়া এ ধরনের ওষুধ বিক্রি নিষিদ্ধ। তারপরেও এত বিপুল সংখ্যক ড্রাগ আসামিদের কাছে কিভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমরা জানি যে মরফিন ব্যথানাশক ওষুধ, যেহেতু এটা ওরাল ফর্মে এসছে সেহেতু এটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। কাজ করতে গিয়ে আরও কয়েকটা ওষুধের নাম পেয়েছে যেটা ইয়াবার সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয়। এদিকে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অভিযান চালায় র্যাব 15-এর একটি টিম। এ সময় ছমিরা ঘোনা পাহাড়ে মাটিতে পুঁতে রাখা 9টি অস্ত্র ও গুলি উদ্ধার করে তারা। এর আগে 3 সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গতকাল টেকনাফ উচিনপাং ক্যাম্পে অভিযান চালিয়েছে এপিবিএন। তারা বিপুল দেশীয় অস্ত্রশস্ত্র সহ একজন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে। 16 এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, অভিযানে কমান্ডো টিম সহ সর্বমোট 105 জন অফিসার ও ফোর্স অংশ নেয়। এ সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য আস্তানা শনাক্তের চেষ্টা করা হয়। বিভিন্ন ব্লকে পাহাড়ের উপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলোয় তল্লাশি চলে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গ্রেফতারকৃত ডাকাতকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ক্রিসমাসের এখনো বাকি প্রায় 1 মাস। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের শুরু হয়ে গেছে ক্ষণগণনা।
লেগে গেছে উৎসবের প্রস্তুতি। আলোকসজ্জায় সেজে উঠেছে প্যারিস, লন্ডনের মতো দর্শনীয় শহরগুলো। বড়দিনের উৎসব উপভোগে পশ্চিমা দেশগুলোতে ছুটছেন পর্যটকরা। জমকালো আয়োজন আর চোখ ধাঁধানো আলোকসজ্জা প্রতি মুহূর্তে জানান দিচ্ছে নিকটেই ক্রিসমাস। ডিসেম্বর বড়দিনের মূল আয়োজন হলেও এরই মধ্যে ইউরোপ আমেরিকার দেশে দেশে উৎসবের প্রস্তুতি। শুধু গির্জা নয়, হোটেল, মোটেল, শপিং মল কিংবা সড়ক সেজেছে নানা সাজে। উৎসবের জন্য প্রস্তুত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিন ঘিরে পর্যটকদের আনাগোনাও বাড়ে জনপ্রিয় শহরগুলোতে। এক কথায় অসাধারণ। প্রতি বছরই প্যারিসে এসে আনন্দ ফুর্তি করি, সবাই ঘোরাঘুরি করে, ছবি তোলে, খুব ভালো লাগে। প্রথমবার প্যারিসে এসেছি, এখানকার সাজসজ্জা দেখে অবাক না হয়ে পারছি না। এখন থেকে মূল অনুষ্ঠানের অনুভূতি হচ্ছে। করোনায় গেল বছরের আয়োজন অনেকটা নিষ্প্রাণ কাটলেও এবারের ক্রিসমাস বড় পরিসরে করতে চান আয়োজকরা। তবে বেশ কয়েকটি দেশে করোনার চতুর্থ ঢেউয়ের ধাক্কা তৈরি করেছে শঙ্কা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর 6 দলের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি। বিপিএল এর 8ম আসরে এরই মধ্যে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার বাকি 6 দলের ফ্র্যাঞ্চাইজির খোঁজে আনুষ্ঠানিকভাবে দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে রাখা হয়েছে কিছু শর্ত। তামাক, মদ, জুয়া, অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান দরপত্র কিনতে পারবে না। সেই সাথে নিষেধাজ্ঞা থাকছে আইসিসি ও বিসিবি থেকে নিষিদ্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর। এদিকে প্রায় 2 বছর বিরতি দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। 2022-এর শুরুর দিকেই পর্দা উঠতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরের। শেষ ওভারের নাটকীয়তার পরও তৃতীয় টি-20-তে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দেয়া 125 রানের লক্ষ্যে শেষ বলে টপকে যায় পাকিস্তান। নওয়াজকে বোল্ড করার শেষ বলটা নিয়ে বেশ কৌতূহলী ছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আম্পায়ারের সিদ্ধান্তকেই চূড়ান্ত মানছেন তিনি। জয় না পাওয়ায় আক্ষেপ থাকলেও নতুনদের পারফরমেন্স আশাবাদী করেছে রিয়াদকে। 6 বলে 8 রানের সমীকরণ, বল হাতে স্বয়ং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ সরফরাজ ও হায়দার আলীকে সাজঘরে ফিরিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। তার শিকারে পরিণত হন ইফতিকার আহমেদও। শেষ বলটা নিয়েও ছিল নাটকীয়তা, কিন্তু তারপরও পরাজয়ের হতাশা টাইগার শিবিরে। আম্পায়ারের সাথে কনভারসেশন জাস্ট আমি জিজ্ঞেস করছিলাম, কারণ ও অনেক লাস্ট মোমেন্টে মুভ করেছে, তো এই কারণে জাস্ট আমি জিজ্ঞেস করছিলাম যে ওয়েদার ইটস আ ফেয়ার বল, ও জাস্ট আমি জিজ্ঞেস করছিলাম, এর বাইরে কিছু না। একটি জয় হয়তো পাল্টে দিত দৃশ্যপট, উল্টো সঙ্গী হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। কিছুটা তো হার্ট ব্রেকিং, অলমোস্ট খুব ক্লোজে গিয়েছিলাম, আনফর্চুনেটলি হয়নি। যদি 1-2টা ম্যাচ জিতা যেত, টিমের কনফিডেন্স লেভেলটা আরও ভালো থাকতো। যেরকম আমাদের ড্রেসিং রুমটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজের সময় খুব উৎফুল্ল ছিল। অবভিয়াসলি ম্যাচ হারলে সব টিমমেটেরই একটু খারাপ লাগে, অনেক ডাউট ক্রিয়েট হয়। তবে আমার মনে হয় যে ছেলেরা সবাই কষ্ট করেছে, এফোর্ট দিয়েছে। তামিম, মুশফিক, সাকিবরা না থাকায় সিরিজের সুযোগ হয়েছে বেশ কিছু নতুন মুখের। অধিনায়কের দৃষ্টিতে কেমন ছিল তাদের পারফরমেন্স? ইট ওয়াজ আ গুড অপরচুনিটি ফর দ্য ইয়াংস্টার্স টু মেক আ মার্ক ফর দেম, বাট আমার মনে হয় যে প্রবাবলি ইট উইল টেক আ বিট অফ টাইম, কারণ টি-20 ফরম্যাটটা এতটা ইজি না, স্পেশালি ইয়াংস্টারদের জন্য। তো আই হোপ দে উইল গোনা ম্যানেজ ইট ইনশাল্লাহ, এবং দে উইল গোনা পারফর্ম রিয়েলি ওয়েল। বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে ওঠার মঞ্চ ছিল এই সিরিজ, যেখানে শেষটাই কিছুটা প্রাপ্তি থাকলেও বড় দাগে হতাশার বৃত্তে আটকে টাইগাররা। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয় ও সিলেটের পেসার রিজাউর রহমান রেজা। মাহমুদুল হাসান জয় ঘরোয়া ক্রিকেটে আছেন ফর্মে। এর মাঝে 6টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 21 বছর বয়সী জয়। আছে 2 সেঞ্চুরি। অন্যদিকে শেষ টি-20-তে ইনজুরিতে পড়ায় কপাল পড়েছে তাসকিন আহমেদের। তার বদলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিজাউর রহমান রেজা। সিলেটের এই পেসার ঘন্টায় করতে পারেন 130 কিলোমিটার গতিতে
বল, তবে ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের খেলা নির্ভর করবে ফিট হওয়ার উপরে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে অবসর নেয়া মাহমুদুল্লাহকে নিয়ে ধোঁয়াশা থাকলেও রাখা হয়নি দলে। মুমিনুল হকের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন সাদমান, সাইফ, নাজমুল হোসেন, মুশফিক, লিটন দাস, নুরুল হাসান, মেহেদি নাইম সহ তাইজুল, ইবাদত হোসেন, আবু জায়েদ ও ইয়াসির আলী। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট, ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের মিডিয়া ব্রডকাস্টার নিয়ে। আগামী জানুয়ারি মাস থেকে সিরিজ শুরু হলেও বাংলাদেশি কোনো মিডিয়া এই ম্যাচের স্বত্ব কেনার প্রস্তাব দেয়নি। সম্প্রতি বাংলাদেশের দলের খারাপ পারফরমেন্সের কারণে ব্রডকাস্টারদের সিরিজ থেকে আগ্রহ উঠে গেছে এমন ধারণা করছে রাইট হোল্ডার কর্তৃপক্ষ। বাংলাদেশি ব্রডকাস্টার সিরিজের স্বত্বাধিকার না কিনলে উপমহাদেশের কোনো চ্যানেলে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ দেখতে পারবেন না দর্শকরা। সেই সাথে বাংলাদেশ জাতীয় চ্যানেল বিটিভিও সিরিজ সম্প্রচার করতে পারবে না। টাইগারদের বাজে পারফরমেন্সের পাশাপাশি করোনার ক্ষয়ক্ষতির কারণ হিসেবেও দেখছেন টোটাল স্পোর্টস কোম্পানির মালিক মইনুল হক চৌধুরী। আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু বুঝলাম না কেউ কেন এই সিরিজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। বাংলাদেশের পারফরমেন্স একটা কারণ হতে পারে, কিন্তু এমন না যে বাংলাদেশ কখনোই নিউজিল্যান্ডের মাটিতে ভালো খেলেনি। আমার মনে হয় করোনায় ক্ষয়ক্ষতি ব্রডকাস্ট মার্কেটকে দুর্বল করে ফেলেছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। সেখানে ভারত অনূর্ধ্ব ১৯A ও অনূর্ধ্ব ১৯B দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগার যুবারা। এজন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে এসেছে 4টি পরিবর্তন। ভারতগামী দলে জায়গা হয়েছে সবশেষ যুব বিশ্বকাপ জয়ী পেসার তানজিম হাসান সাকিব ও বাহাতি স্পিনার রাকিবুল হাসানের। নেওয়া হয়েছে ব্যাটার জিশান আলম ও উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ ফাহিমকে। বাদ পড়েছেন মাকসুদুর রহমান, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন ও গোলাম কিবরিয়া। সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত কাউকে। সবগুলো ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ২৮ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দর্শক, জানাচ্ছি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। গ্রুপ পর্বের লড়াই আজ মাঠে নামছে ইউরোপের সেরা ক্লাব সবগুলো। হাই ভোল্টেজ ম্যাচে চেলসির আতিথ্য নেবে ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। অপর ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। লিগের সময়টা ভালো কাটছে না কাতালান ক্লাবটির। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 10 পয়েন্ট নিয়ে পিছিয়ে রয়েছে তারা। রোনাল্ড কোম্যানের সরিয়ে নিয়োগ দেওয়া হয়েছে জাভি ফার্নান্দেসকে। তার অধীনে লিগে স্পানিওলকে হারিয়ে শুভ সূচনা করেছে বার্সেলোনা। এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর মিশনের প্রতিপক্ষ বেনফিকা। যদিও প্রথম লেগে বেনফিকার মাঠে ৩-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি, পরে পর্ব নিশ্চিত এই ম্যাচে জয় চান কোচ জাভি। 6 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সা, 4 পয়েন্ট নিয়ে তারপরে অবস্থানে রয়েছে বেনফিকার। তবে পেড্রি, দেম্বেলে, অ্যাগুয়েরো ও ফাতির ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ রয়েছে ক্লাবটিতে। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না, সেভাবেই আমি দলকে প্রস্তুত করেছি। শেষ 16 নিশ্চিতের মিশনে এটি আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে চাই, আর একটা জয়ই কেবল পারে আমাদের সুন্দর অবস্থানে নিয়ে যেতে। লিওনেল মেসি নাকি জর্জিনিও, কে হচ্ছেন ফিফার বর্ষসেরা ফুটবলার? এ নিয়ে 11 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। রোনালদো, নেইমার, লেভানডোভস্কির সেরাদের সবাই আছেন এই তালিকায়। এদিকে বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত 7 জনের তালিকায় আছে লিওনেল স্কলিনো, টমাস টুখেল ও রবার্তো মানচিনির নাম। ফিফার চোখে বর্ষসেরা ফুটবলারকে মেসি, রোনালদো, নেইমার নাকি জর্জিনিও, সেই উত্তর মিলবে আরও কিছুদিন পর। তবে আপাতত 11 জনের সংক্ষিপ্ত এক তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। সেখানে আছেন এই তারকা ফুটবলারদের সবাই। আছে লেভানডোভস্কি, এমবাপ্পে ও করিম বেনজেমাদের নামও। সম্ভাবনা দৌড়ে সবচেয়ে এগিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার নেতৃত্বে কোপা আমেরিকায় 28 বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। নিজে 4 গোল করার সঙ্গে করিয়েছেন 5টি। এছাড়া বার্সেলোনার হয়ে সর্বোচ্চ 30 গোল করে রেকর্ড 8মবারের মতো জেতেন পিচিচি ট্রফি। তাই রেকর্ড 7মবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার জোর দাবিদার মেসি। তবে তাকে চ্যালেঞ্জ জানাবেন এরই মধ্যে উয়েফা বর্ষসেরার খেতাব জেতা চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয় কিংবা ইতালির ইউরো জয়ে তিনি ছিলেন অনন্য। ব্যক্তিগত নৈপুণ্যে পুরস্কারের অন্যতম দাবিদার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ও ইভেন্টাসের হয়ে সময়টা ভালো যায়নি, তবে 29 গোল করে হয়েছিলেন সিরি আর সর্বোচ্চ গোলদাতা।
তালিকায় নাম থাকলেও পারফরমেন্স খুব একটা সাহস দিচ্ছে না নেইমারকে। ব্যর্থ ছিলেন ব্রাজিল ও পিএসজির হয়ে। এদিকে পোল্যান্ডের হয়ে ব্যর্থ হলেও বায়ার্ন মিউনিখে কাটিয়েছেন সোনালী সময়, করেছেন লিগ সর্বোচ্চ গোল। তাই লেভানডোভস্কিরও জায়গা হয়েছে সেরা 11 জনে। এছাড়া তালিকায় আছে ডি ব্রুইনা, আর্লিং হল্যান্ড, এনগোলা কন্তে, এমবাপ্পে ও মোহাম্মদ সালাহর নাম। এদিকে সম্ভাব্য সেরা কোচের লড়াইয়ে 7 জনের তালিকা প্রকাশ করেছে ফিফা, যেখানে আছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো কোচ লিওনেল স্কালোনি, ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি ও চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কারিগর টমাস টুখেল। এছাড়া পেপ গার্দিওলা, হ্যান্স ফ্লিক, অ্যান্তনিও কন্তে ও দিয়েগো সিমিওনের নামও আছে সেরা 7 তালিকায়। এদিকে সেরা নারী ফুটবলার, সেরা গোলরক্ষক ও সেরা নারী কোচের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা। মূলত গেল বছরের 8 অক্টোবর থেকে চলতি বছরের 7 আগস্ট পর্যন্ত করা পারফরমেন্স নেওয়া হয়েছে বিবেচনায়। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সঙ্গেই থাকুন।